নমস্কার দর্শক, কবির রয়েছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিশিষ্ট অভিনেত্রী, চিত্রাভিনেত্রী, মঞ্চাভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। দেবলীনা দি, আপনি জানেন, আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি জানেন গত 30শে ডিসেম্বর একটি বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, আরজি করের আন্দোলন চলাকালীন আপনারা যারা শিল্পীরা পথে নেমেছেন এবং ধর্ষণের বিরোধিতা করেছেন, আমি কোথাও ব্যক্তিগতভাবে অন্তত আপনার মুখ থেকে শুনিনি যে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আঘাত করেছেন, আক্রমণ করেছেন। আমি সেজন্যই বললাম যে ধর্ষণের বিরোধিতা করেছেন। সেই যে আমি শুধুই এই ধর্ষণ না, খুন, ধর্ষণ এবং খুন, খুন খুন খুনের বিরুদ্ধে, এই যে খুনটা হয়েছে সেটার বিরোধিতা করেছি। একেবারেই আমি এরকম কোনো কথাই বলিনি এর বাইরে। হ্যাঁ, তো আপনাদেরকে বয়কট করার কথা বলা হয়েছে, আপনি কি বলবেন, আপনার রিয়াকশন? দেখুন, আমি যবে থেকে আমি আমার জন্মস্তক, যতটা বয়স আমার, আমি জ্ঞান হওয়া স্তক, এটাই দেখে আসছি যে সারা দেশের মানুষ পশ্চিমবঙ্গ তথা কলকাতায় এসে অনুষ্ঠান করতে ভালোবাসেন। মানে কালচার, এই পারফর্মিং আর্টিস্টদের কথা আমি বলছি, বিশেষ করে শিল্পী এবং তাদের শৈল্পিক দিকটা ভীষণ যত্ন করা হয় আর কি পশ্চিমবঙ্গে এবং কলকাতায়। এটার জন্য একটা বিশেষ নাম আছে আর কি, একদম কালচারাল ক্যাপিটাল আমাদের রাষ্ট্রের। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই শিল্প এবং শিল্পী এবং শিল্পীর শৈল্পিক দিকটাকে যদি কখনো কোনো কিছুর সঙ্গে গুলিয়ে ফেলা হয়, মানে আমি কোনো একটা কিছুর কথা বলছি না, বলছি যে কোনো কিছুর সঙ্গে যদি গুলিয়ে ফেলা হয়, তাহলেই এই যে দিকটা, এই যে বিশেষ দিকটা আমাদের শহর এবং রাজ্যে, সেটার অবনতি শুরু। তার মানে এবারে পশ্চিমবঙ্গ বা কলকাতার শৈল্পিক দিকটার যদি অবনতি শুরু হয়ে যায়, তাহলে আমার মনে হয় একটা বিশেষ একটা অংশ কেটে বাদ চলে যাবে আমাদের শহর বা পশ্চিমবঙ্গেরই আমি বলছি। একটা শরীরের একটা কোনো গুরুত্বপূর্ণ বিশেষ অংশ কেটে বাদ চলে যাওয়ার মতো। কেননা সব স্থান বা সব শহর তো শৈল্পিক দিক থেকে এতটা উচ্চমানের হয় না, যেটা আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গ। তো শিল্পী এবং মঞ্চ, সব থেকে বড় কথা, মঞ্চ কারোর হয় না, মঞ্চ কারোর হতে পারে না। কেন হতে পারে না জানেন? তার কারণ হচ্ছে, মঞ্চ শুধু ওই যে ইট কাঠ পাথর দিয়ে যে মঞ্চটা তৈরি হয়, যে কাঠটা দিয়ে, ওইটার মানে মঞ্চ হয় না। মঞ্চ তখনই মঞ্চ হয় যখন মঞ্চের সামনে যারা বসে আছেন দর্শক, তারা থাকেন বসে, তখনই মঞ্চ হয়। এবারে দর্শক তো কারণ নয়। কেউ যদি বলে এই মঞ্চটা আমার, তাহলে যে সামনে যে হাজার হাজার দর্শক বসে আছেন, তারা কার? তাদের তো মাথায় লেখা নেই যে আমি অমুক, আমি তমুক, আমি তমুক। কাজেই কোনো মঞ্চ বা কোনো দর্শক কারোর হতে পারে না কখনো। এটা একটা অবাস্তব কথা। তার কারণ মঞ্চ তখনই মঞ্চ যখন সামনে দর্শক আছে, না হলে সেটা মঞ্চই নয়। তো মঞ্চকে ডিপ্রাইভ করা মানে দর্শককেও ডিপ্রাইভ করা, আমজনতাকে ডিপ্রাইভ করা। তো এইটা একটা বিশাল অবনতির ব্যাপার আমার মনে হয়। যারা যারা এটা ভাবছেন, সবাই তো ভাবছেন না, কারণ অভিষেক ব্যানার্জি ভাবছেন না, এবং তিনি দায়িত্ব নিয়ে আমাদের সিএম এর ব্যাপারেও বলেছেন যে তিনিও এটা ভাবছেন না। কাজেই যারা যারা ভাবছেন তাদের ক্ষেত্রে আমি একটু নীরবতা, 10 মিনিটের নীরবতা, হ্যাঁ কি বলবো বলুন। না ঠিক আছে দেবলীনা জি, একটা কথা খুব অবাক লাগছে, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পয়েন্ট আউট করলেন। সেটা হচ্ছে মঞ্চ কারুর না, মঞ্চে দর্শক এবং যারা অভিনেতা, যারা শিল্পী, তাদের মধ্যে একটা অদ্ভুত সেতু বন্ধন তৈরি হয়। হতে পারে কোনো যে দল সরকারে থাকবে স্বাভাবিকভাবেই সেই দলই হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই অনুষ্ঠান আয়োজন করেন, কিন্তু দর্শক তো কোনো দলের নয়। তা কিন্তু নয়। বেশিরভাগ অনুষ্ঠান যে সেই দলই আয়োজন করেন তা কিন্তু নয়। সমানভাবে সবাই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। মানে আমি বলতে চাইছি যে সবসময় যে অনুষ্ঠানের আয়োজন কোনো দলকেই করতে হবে তা নয় কিন্তু। মানে দলের বাইরেও মানুষের অস্তিত্ব আছে, আমাদের ভোটার আইডি আছে, প্যান কার্ড আছে, এগুলোর কোনো আর দেখছি ভ্যালুই নেই। মানে সবসময় একটা দলের হলেই কোনো ভ্যালু আছে, না হলে কি আমার কোনো এক্সিস্টেন্স নেই? এটা আবার কি কথা? মানে অনেক কষ্ট করে ওই সব কি সব এখন যেগুলো করতে হয় আর কি, কি বলে ওটাকে, যেগুলো এয়ারপোর্টে দেখাতে হয়, ওইগুলো অনেক ঝামেলা করে করতে হয়েছে। এই এত ঝামেলা করার পরে দেখছি এগুলোর কোনো ভ্যালুই নেই। আমার রং কি, সেটা হলেই আমার একটা ভ্যালু আছে। আমার কোনো রং নেই। তো সেটাই আমি বলছি, কোনো রং নেই,
এরকম মানুষও অনুষ্ঠানের আয়োজন করে থাকেন বহু আর কি। ঠিক। এবার সেই অনুষ্ঠানগুলোতেও গিয়ে হস্তক্ষেপ করা হচ্ছে। একদমই। এই অভিজ্ঞতা আমার নিজের হয়েছে, ব্যক্তিগতভাবে হয়েছে এবং হয়েছে। কিন্তু সেই হস্তক্ষেপের সময় আমি কারণ এখন যেরকম বহু নাম উঠে আসছে, কারণ তারা সরাসরি বলছেন যেহেতু যে আমরা বয়কটের পক্ষে, আমরা বয়কটটা চাইছি, তাই নাম জানতে পারছি। আমাকে যে মাসের পর মাস ধরে এটার সম্মুখীন হতে হচ্ছে, আমি কিন্তু বিশেষ কারোর নাম পাইনি। আর যদিও বা পেয়ে থাকি, তাহলে পরে এখন যাদের নাম আপনারা বলছেন সেই নামগুলো না তাদের নাম নয়, কিন্তু ঘটনাচক্রে অন্য অন্য নাম পেয়েছি। আবার এটাও বলে দিই, অন্য নাম মানে অভিষেক ব্যানার্জিও নন, মমতা ব্যানার্জিও নন, এটাও বলে দিলাম। আবার এরাও নন, এদের বাইরে অন্য অন্য নাম পেয়েছি, শাসক দলের অন্য অন্য ব্যক্তিদের নাম পেয়েছি। আচ্ছা, তো এবারে আপনি কি নাম করতে চান? না, আমি সেই নামগুলো করতে চাওয়া না চাওয়ার থেকে বড় কথা, আমি করতে পারবোই না। তার কারণ আমার এরকম অভিজ্ঞতা হয়েছে, আমার মোবাইলে যদিও রয়েছে, দিদি রাজনৈতিক কারণে আপনাকে আনতে পারলাম না, অনেকদিন ধরে ঠিক করা, ক্ষমা করবেন, পাশে থাকবেন, পরের মেসেজ। কেননা তাদের উপর প্রেশার তো সৃষ্টি করা। আমি এই জন্যই বলছিলাম শাসক দলের প্রভাব তো থাকবেই, থাকবে। আবার নয়, এটাও হয়েছে যে কোনো একজন ব্যক্তি আমাকে ক্যান্সেল করে তারপর ফোন করে বলেছেন যে দিদি অমুক আমাকে শাসিয়েছেন আপনাকে আনতে চাইছি বলে, আপনি কিন্তু কিছুতেই এটা বলবেন না দিদি, তাহলে উনি বুঝতে পেরে যাবেন যে আমি বলেছি, এবং আমি বলেছি আমার কিন্তু সংসার আছে, আমার বউ আছে, বাচ্চা মেয়ে আছে। ফলে আমি যদি বলে দিই এখন নামগুলো, তাহলে কোন কোন অঞ্চল রিসেন্ট পাস্টেই তো হয়েছে, সেই তাদের ওপর অত্যাচারটা হবে, সেই কারণে বলতে পারবো না আর কি। কিন্তু এইটুকু বলতে পারি, অভিষেক ব্যানার্জিও নন, মমতা ব্যানার্জিও নন, এবং আপনারা যে নামগুলো আমায় এখন বলছেন তারাও নন, তার বাইরে। দেবলীদি, একটা অন্য প্রশ্ন করি, আমি একদম শেষ দিকে আনবো কথোপকথন। একটা প্রশ্ন করি যে আমি সবকিছু ছেড়ে দিলাম, রাজনীতি, প্রতিবাদ সবকিছু ছেড়ে দিলাম, শিল্পীদের বিশেষ করে যারা ততটা প্রতিষ্ঠিত নন, লব্ধ প্রতিষ্ঠ নন, তাদের আয়ের একটা বড় অংশ কিন্তু শীতকালের এই অনুষ্ঠানগুলো, যাকে সাদা বাংলায় মাচা বলা হয়, সেখান থেকে নির্ভর করে, তার উপর নির্ভর করে। তাহলে তো এটা তাদের পেটে লাথি মারার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। না, প্রতিষ্ঠিত নন যে আপনি বলছেন এটা ভুল বলছেন, কারণ যারা যথেষ্ট প্রতিষ্ঠিত, আমি জানি না যদি আপনি আমাকে প্রতিষ্ঠিত দলে ফেলেন কিনা, আমি জানি না, ফেলেন তো তাহলে আমি যথেষ্ট 27 বছর ধরে কাজ করছি, যথেষ্ট প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও আমারও আয়ের অনেকখানি, না আমি তো বলবো সিজনের সময়টা পুরোটাই নির্ভর করে ফাংশন এবং অ্যাপিয়ারেন্স এবং মাচা, এগুলোর ওপরেই নির্ভর করে আমারও, মানে প্রতিষ্ঠিত হোক বা না হোক, দু ধরনের শিল্পীরই এটা নির্ভর করে, এবং আমারও নির্ভর করছিল। এবং যতটা বিপদে একজন শিল্পীর, আমি শুনছিলাম একদিন মিছিলে যে একজন গায়ক, তাকে আপনারা কেউই চিনবে না, তার 6টা শো ছিল সর্বসাফল্যে, 6টা শোই তার ক্যান্সেল হয়ে গেছে। কি সর্বনাশ! তো তার যেরকম আর বাজার করার টাকাটাও নেই, সেরকমই তিনি যেরকম মহাবিপদে পড়েছেন, সেরকম বিপদে তো আমিও পড়েছি। মানে শিল্পীরা, সেই প্রতিষ্ঠিত যারা, তারাও বিপদে পড়েছেন, এবং যারা প্রতিষ্ঠিত নন তারাও বিপদে পড়েছেন। একদম আপনি যেটা বললেন, পেটে লাথি মারা বলুন বা হাতে মারা বলুন, একদম সেটাই করা হচ্ছে, আর এটাকে বলে ভদ্র ভাষায় থ্রেট কালচার। তো সেটাই চলছে, একদমই থ্রেট কালচার। আমার শেষ প্রশ্ন, আমি যদিও ব্যক্তিগতভাবে আপনাকে অনেকদিন জানি, তবুও আমি জিজ্ঞেস করছি যে আপনি কি ভয় পেয়েছেন? এই থ্রেটে আপনি ভয় পেয়েছেন? আমার খুব অসুবিধে হয়েছে। আমি বাধ্য হচ্ছি এটা বলতে যে অসুবিধাটার মধ্যে আমি পড়েছি এবং যে অসুবিধাটা আমি সামলাচ্ছি, সেটা সামলানো আমার সন্দেহ আছে কতজন সামলাতে পারবে। কারণ হচ্ছে আমি নিজের চোখের সামনেই দেখলাম আমার আশপাশ থেকে আমার সহশিল্পীরা, আমার সতীর্থরা আস্তে আস্তে এটা সামলাতে না পেরে তারা আস্তে আস্তে সরে গেলেন। তাদেরকে আমি দোষ দিচ্ছি না, তারা বাধ্য হয়েছেন সরে যেতে, আমি বুঝতে পারছি তারা কেন সরে গেছেন, এটা সামলাতে না পেরে। এবারে আমি তো এখনো সরে যাইনি, ফলে আমি প্রচন্ড অসুবিধাতে পড়া সত্ত্বেও সরে যখন যাইনি, তখন নিশ্চয়ই ভয় পাইনি। এটা আমার কার্যকলাপই বলে দিচ্ছে যে ভয় পাইনি। কারণ দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলছি
যে কাল এটাও হতে পারে, এই যে আমি আপনাকে এগুলো বললাম, আপনার চ্যানেলে যখন এটা চলবে আপনি দেখবেন কমেন্ট সেকশন ভরে গেছে, কারণ গত 3 দিন ধরে যে আমি রিয়াকশন দিচ্ছি তাতে কমেন্ট সেকশনে এক ধরনের মানুষ, কিন্তু সব ধরনের মানুষ না, একই ধরনের মানুষ কমেন্ট করে। এক ধরনের মানুষ কি করে বলছি, কারণ যদি আপনারা তাদের প্রোফাইলে গিয়ে ক্লিক করেন দেখবেন তারা একই ধরনের মানুষ। তারা সমানে লিখে যাচ্ছেন যে বেশ হয়েছে, আরো যাও, জাস্টিস চাও, যাও আরো জাস্টিস চাও, ঠিক হয়েছে। মানে এরা তো নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছেন। তার কারণ জাস্টিস চাইলে শাস্তি পাবে, এটা তো কি বলছেন মানে কি বলছেন এটা? জাস্টিস চাইলে শাস্তি পাবেন, এটা তো নয়। মানে যারা বয়কটের কথা বলেছেন তারাও কিন্তু এটা বলেননি, কিন্তু চেলাচামুন্ডারা আরো খারাপ করছে। তারা বলছে জাস্টিস চান। আরজি করের শুরুর দিন থেকে আমি এই কভারেজ করে যাচ্ছি, এখনো পর্যন্ত করে যাচ্ছি, লড়ে যাচ্ছি, আমাকেও থ্রেটের সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন রকমের। আপনাদের তো হচ্ছেই, আমি জানি সেটা, কিন্তু কোনোভাবে আপনাকে তো আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো একবারও বলিনি, আমি একবারও বলিনি। আপনি যেরকম বলছেন শোনেননি এই জন্য, কারণ আমি বলিনি তো। আমি তো চাই না পদত্যাগ, আমি কেন বলবো? পদত্যাগ চাওয়াটাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া যেতে পারে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে একদমই যাওয়া যেতে পারে, কিন্তু আমি তো বলিনি সেটা একবারও, আমি চাই না, ওই জন্য আমি বলিনি। দেবলিনী বুঝতে পারছি না কুণাল বাবু কেন ধর্ষকদের সঙ্গে তৃণমূলকে গুটিয়ে ফেলছেন। WBJDF ও কিন্তু এটা বারবার গলা ফাটিয়ে বলেছে যে আমরা চাই না, আমরা এইটা চাই না। আমি WBJDF এর সঙ্গে আছি, পক্ষপাতী ওদের পক্ষপাতী আমি। তার কারণ হচ্ছে আজ পদত্যাগ হলে কাল কি কাল ঠিক হয়ে যাবে, সব হবে না তো। ওই জন্য আমি এটা চাইনি। এবারে এটা টুইস্ট করা হচ্ছে। এবারে কিন্তু আপনার ওখানেও দেখবেন কমেন্ট সেকশনে ভরে গেছে যে আপনি বিপদে পড়েছেন বলি না, বেশ হয়েছে, আপনি কালকে আরো বিপদে পড়বেন, যান জাস্টিস চান। আমার এদেরকে একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে আমার দেখুন এখনো অব্দি যে কোনো কারণেই হোক 2টো পা 2টো হাত এবং একটা মস্তিষ্ক অক্ষত রয়েছে। তো আমি যদি ক্যামেরার সামনে অভিনয় না করে বা শো না করে বা মাচা না করে অর্থ উপার্জন করতে না পারি, তাহলে আমার এমনি মরে যাওয়া ভালো। আমি দরকার হলে আমার প্রফেশনটা বদলে নেবো, থিয়েটারটা আমি এখনো করছি, কিন্তু আমি উপার্জনই করতে পারবো না এটা ছাড়া। এটা ভাবলে এটা খুব দুঃখজনক হবে, কারণ আমি এতটা অক্ষম বোধহয় নই। আমার এই কাজটা করতে ভালো লাগে, ভালোবাসি, এটা আমার প্যাশন, তাই আমি করি। কিন্তু থ্রেড কালচারে নতি স্বীকার করে করতে পারবো না। আমি প্রয়োজনে অন্য কাজ করব, কিন্তু ভয় তো আমি পাবো না। ঠিক এখানেই মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী গল্পটার কনটেক্সট আমার অদ্ভুতভাবে মনে পড়ে গেল, গামছা বোনার কথা। ভালো থাকবেন দেবলিনীদি, আর সবসময় আমরা আপনাদের সঙ্গে আছি, অ্যান্ড উই আর অন দ্য সেম বোট, উই অল ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসে আমাদের পথ চলা চলবে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। ধন্যবাদ।